প্রিয় দর্শক, নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয়, তাহলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা। কি অবাক হচ্ছেন? চলুন মাথায় ঘুরপাক খেতে থাকা জটিল অঙ্কের সহজ সমাধান করা যাক। ধরুন ১৯৭১ সালে ২ লাখ নারীকে পাকিস্তানিরা ধর্ষণ করেছে। ছোটবেলা থেকে শোনা এই গল্প যদি সত্যি হয়, তাহলে প্রতি জেলায় ৩,১২৫ জন করে ধর্ষিতা থাকার কথা। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সারা দেশে মোট বীরাঙ্গনার সংখ্যা কত? প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী গোটা দেশে মোট বীরাঙ্গনার সংখ্যা ৫৩০। ঢাকা বিভাগে ৬৯ আর ক্রাইম এডিশনের অনুসন্ধান বলছে পুরোটাই শুভঙ্করের ফাঁকি। '৭১ সালের যুদ্ধে মোট কতজন নারী ধর্ষণের শিকার হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা খুঁজে বের করতে মাঠে নামে টিম ক্রাইম এডিশন। আমাদের অনুসন্ধানের প্রথমেই খুঁজে বের করবার চেষ্টা করি পাকিস্তানিরা ২ লাখ নারীকে ধর্ষণ করেছে এই সংখ্যাটা আসলে কখন, কবে, কে, কিভাবে প্রথম উপস্থাপন করেছিল। কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আমরা খুঁজে পাইনি। কোনো তথ্য উপাত্ত, সাক্ষী প্রমাণ ছাড়াই ৫৪ বছর ধরে ২ লাখ মা বোনের ইজ্জতের গান গেয়ে আমরা পার করেছি। মাঝের কোনো সরকার কখনোই এই অবাস্তব কল্পকাহিনী বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ মুক্তিযুদ্ধের চেতনায় কেউ আঘাত করতে চায়নি। তারা ইচ্ছা করে ইজ্জত দেয় নাই, তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারা আমার মা, তারা আমার বোন। কি অপরাধ করেছিলাম আমরা? ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল, যারা ২ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছিল, ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পাকিস্তানিদের হাত থেকে এই দেশ স্বাধীন করেছি। মুসলমান হইয়া মুসলমানদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। এভাবেই ২ লাখ ধর্ষণের মিথ্যা, অযৌক্তিক, অবিশ্বাস্য এক রূপকথা প্রতিষ্ঠিত করবার প্রতারণা চালানো হয়েছে। কিন্তু সত্যি কখনো চেপে রাখা যায় না। ক্রাইম এডিশন টিমের মুক্তিযুদ্ধ নিয়ে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্বে ঢাকা বিভাগে কতজন নারী পাকিস্তানিদের কাছে ধর্ষণের শিকার হয়েছিল সেই পরিসংখ্যান খুঁজে বের করবার চেষ্টা করা হয়েছে। অনুসন্ধানের শুরুটা ঢাকা বিভাগের ঢাকা জেলা থেকে শুরু করা যাক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে ঢাকা জেলায় মোট বীরাঙ্গনা রয়েছেন ৯ জন। দেশের জন্য নিজেদের ইচ্ছায় সম্ভ্রম হারানো এসব কথিত মহিয়সী নারীরা হলেন ফাতেমা বেগম, ফিরোজা বেগম, শেখ ফাতেমা আলী, ফেরদৌসী বেগম, সালেহা বেগম, মোমেনা বেগম নামের ২ জন, হনুফা বেগম এবং রেহেনা বেগম। তালিকায় থাকা ঢাকা জেলার বীরাঙ্গনাদের খোঁজে আমরা এক এক করে সকলের সন্ধান করি। খিলক্ষেতের ফেরদৌসী বেগম, মুগদাপাড়ার হনুফা বেগম সহ ঢাকাতে বেশিরভাগের যে ঠিকানা দেয়া হয়েছে সেই ঠিকানায় গিয়ে ওই নামে কাউকে পাওয়া যায়নি। ফেরদৌসী বেগম নামে কারো কথা শুনছেন? আমি চিনি না। কোনো সময় শোনেন না? না, আমি শুনি। ফেরদৌসী বেগমকে চেনেন? বীরাঙ্গনা ছিল। জি। এই বাসার ঠিকানা একদম সালেহা বেগম নামে একদম ছিল। তো আপনি কি সালেহা বেগম নামে কাউকে কখনো নাম শুনছেন? না, আমি নাম শুনি নাই। নাম শুনেন নাই? কখনই শুনেন নাই? না না, ও নামে চিনি না। ও নামে আমরা কে শুনলাম, আর শুনি নেই। ওখানে ওনাদেরকে আমি চিনি না। এখানে আমি দোকানদারি করি, ঠিক আছে, কিন্তু এই নামে কেউ ছিল না, প্রথম আপনাদের শুনলাম। ওনারা আপনার কি করছে না করছে এগুলো তো আমাদের জানার কথা না। এখন যারা পুরনো মুরব্বী আছেন, যদি কেউ বেঁচে থাকে ওনারা বলতে পারেন। হনুফা পিতা হচ্ছে আমির আলী, চেনেন?
না চিনি না। আপনার এই এলাকার মধ্যে কি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আছে নারী জানা মতে? না আমার জানা মতে নাই। হনুফা বেগম পিতা আমির আলী একজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা আছে, আপনার না, এদিকে আমার জানা মতো কোনো বীরাঙ্গনা নারী নাই। ঢাকার নবাবগঞ্জে রেহেনা বেগম নামে একজন বীরাঙ্গনার নাম রয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী রেহেনার গ্রামের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খয়েরগুলি গ্রামে। বীরাঙ্গনা রেহেনা বেগমকে খুঁজে পেতে হলে আমাদেরকে আগে খয়েরগুলি গ্রাম খুঁজে বের করতে হবে। কিন্তু অবাক করা বিষয় হলো, গোটা উপজেলায় তন্ন তন্ন করে খুঁজেও খয়েরগুলি নামে কোনো গ্রাম পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার মধ্যে আমার জানা মতো খয়েরগুলি নামে কোনো গ্রাম নেই, এবং রেহেনা নামা বীরাঙ্গনা, যে রেহেনা নামের যে বীরাঙ্গনাকে খুঁজছেন, আমার জানা মতো এই নামে কেউ নেই আমাদের এখানে। খয়েরগুলি নামে কোনো গ্রাম আছে? না। কোনো বীরাঙ্গনা আপনাদের উপজেলায় আছে? আছে আমার জানা নাই। না চিনি না, এই শুনি নেই। এই উপজেলায় মানে এই ইউনিয়নের সদরে খয়েরগুলি নামে কোনো গ্রাম আছে? খয়ের? হ্যাঁ, আমার তো জানা মতো এরকম নাই। বীরাঙ্গনা বীরাঙ্গনা নাই বলতে পারি না আমি। না, আমাদের নবগঞ্জ থানার মধ্যে নেই। আচ্ছা, আর বীরাঙ্গনা আছে কি আপনাদের এখানে? সেটা আমার জানা নেই। নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক টিম ক্রাইম এডিশনকে জানান, তার ইউনিয়নে খয়েরগুলি নামে কোনো গ্রাম কিংবা রেহেনা বেগম নামে বীরাঙ্গনা কোনোটিই নেই। খয়েরগুলি নাম করে আমাদের গ্রামে কোনো ইউনিয়ন পরিষদের তালিকার মধ্যে নাই। আমার এই ইউনিয়ন পরিষদে এই বীরাঙ্গনা নাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব বীরাঙ্গনাদের তালিকা যে শুধুই একটি সংখ্যা, সেটি পল্লবীর মোমেনা বেগম নামের দুজনের নাম দেখলেই স্পষ্ট হওয়া যায়। মোমেনা বেগম নামের দুজন বীরাঙ্গনার স্বামীর নামের জায়গায় দুজন আলাদা ব্যক্তির নাম বসানো হয়েছে। এর বাইরে পুরো ঠিকানা হুবহু এক। ভুয়া বীরাঙ্গনার গল্প সাজাতে গিয়ে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তারা দুজন মানুষের আলাদা দুটি নাম বসানোর সময়ও ব্যয় করেনি। সরকারের ভুয়া সেই বীরাঙ্গনাদের তালিকার পরের জন ফিরোজা বেগম, সাভার হেমায়েতপুরের জাদুরচর গ্রামের। জাদুরচর গ্রামের মানুষ ফিরোজা বেগমকে সবাই চিনেন, কিন্তু ফিরোজা কিভাবে বীরাঙ্গনা হলেন সেই গল্প কারো জানা নেই। ফিরোজা বেগম, তারপরে ধরেন হচ্ছে ওই যে আরেকজন ফাতেমা আলী। চিনি না, যেটা বাজার না চিনি সেটা কয়ে লাভ নেই। না, আমরা শুনিও নাই, আমরা এই নামে চিনিও না করে। ওনার নাম তো জানি না, উনি যে মুক্তিযোদ্ধা বলে যে আমি মুক্তিযোদ্ধা। থাকে কেরা? থাকে ওই যে সরকারি ঘর পাইছে যে হ্যাঁ, তেতুলধরা স্কুলের পিছনে। কথা বলার ফাঁকেই একজনের সন্ধান পাওয়া গেল, যিনি আমাদেরকে একটি সরকারি প্রকল্পের ঠিকানা দেন, যেখানে গেলে সন্ধান মিলতে পারে ফিরোজার। তার দেয়া ঠিকানা পদ্মার মোড়ের জনতা হাউজিংয়ে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ফিরোজার পাশাপাশি সরকারি ওই আবাসন প্রকল্পে ফাতেমা আলী নামে আমরা আরেকজন বীরাঙ্গনার সন্ধান পাই। তিনি বিখ্যাত বীরাঙ্গনা। আমাদের কাছে থাকা মন্ত্রণালয়ের তালিকাতেও নাম রয়েছে ফাতেমার। পরিবারের সবাইকে হত্যা করে পাকিস্তানি বাহিনী বিশ্বসুন্দরী ফাতেমাকে ধর্ষণ করেছেন। ফাতেমার কাছে যাবার আগে ফিরোজার ধর্ষণের রোমহর্ষক বর্ণনা শুনে আসা যাক। আমার নাম বীর মুক্তিযোদ্ধা ফিরোজা বেগম। ফিরোজার বক্তব্য শুনে মনে হয়েছে বাংলা সিনেমার পরিচালকদের লিখে দেয়া কাহিনী পড়ে যাচ্ছেন। পাকিস্তানি বাহিনীর হাত থেকে একদল মুক্তিযোদ্ধা নায়কের মতো তাকে উদ্ধার করে আনেন। পাক বাহিনীর আর কি ধরে এনেছিল, এই আর কি জানি কোলের একটা সন্তান ছিল, সন্তান পলাইতে মেলা করছে, সেই কেলে হাগো সামনে পড়ছে। এরপরে পোলাটা নিয়ে দুইজন পাক বাহিনী ছিটিয়ে হালাইলে আমার কী করছে করতে বই খালায় আমি জানি না। ওনরা নিয়ে কেমন নিয়ে কী আসছিল, এরপরে ওই কমান্ডারে আর কি উদ্ধার করছে। খালায় সঠিক খবর করতে পারবো। কেউ কোনো ফিন্দনে কাপড় রাখে নাই, মাথায় চুল রাখে নাই, সব ফালাই দিছে কাইটা। পাকিস্তানি ক্যাম্প থেকে উদ্ধার করে ফিরোজাকে নাকি সোজা মুক্তিযোদ্ধারা নিয়ে গিয়েছিল শেখ মুজিবের 32 নম্বরের বাড়িতে। যদিও ওই সময় মুজিব আত্মগোপনে ছিলেন পাকিস্তানে, কিন্তু মুজিব কিছুক্ষণের জন্য পাকিস্তান থেকে এসে ফিরোজার সাথে সাক্ষাৎ দিয়েছিলেন। উদ্ধার করার পরে এই হেমায়ত বাহিনী আনলো, এরপর আইনে আবার শেখ মুজিবের দ্বারে পাইল। শেখ মুজিবের কাছে আমাকে
নির্যাতনী হিসাবে হে গ্রহণ করিয়া নিছে। অনেক কিছুই হয়েছে গ্রহণ করিয়ার পর আমরা যে মেয়ে বাপের দেশে কেউ ঠাই পাইনি। ওই সময় শেখ মুজিবের দেখছিলেন? আপনাদের? হ্যাঁ, শেখ মুজিবের দেখিনি তাই। ওই যুদ্ধের সময় মুজিবের সাথে কোথায় দেখা হচ্ছিল আপনাদের? গোপালগঞ্জে? গোপালগঞ্জ না ঢাকা বয়ে জানি করতে না, সেটা এইরকম এই গোপালগঞ্জ নাহলে ঢাকা। তখন উনি আপনাদের কি বলছিল? যুদ্ধ করতে বলছিল? হে অর্ডার দিছে মতন তো মহিলা ভৌরুষ ব্যাকুই না। আপনি যখন কমান্ডারের থেকে ছাড়া পাইলেন, তারপরে যে শেখ মুজিবের সাথে দেখা হইলো, তারপরে শেখ মুজিব কি বলছিল আপনাদের? হে আর কি কইছে যে না আমার নির্যাতনী মা, এরা আমার মা, এরা আমার এছাড়া এই এগো ছাড়া আমার কোনো উপায় নেই, এরাই আমার মা। ফিরোজার দুর্দান্ত গল্প শোনার পর ফাতেমার গল্প শুনি। ফাতেমার গল্প যেন আরও এক ধাপ এগিয়ে। অ্যাকশন ক্লাইম্যাক্স এন্টি ক্লাইম্যাক্সে ভরা ফাতেমার গল্প শুনে মনে হচ্ছিল বাংলা সিনেমার নায়িকা শাবানার মুক্তি না পাওয়া এক সিনেমা দেখছিলাম। আমার নাম শেখ ফাতেমা আলী। সিনেমায় দেখা কাহিনীর মতো বলতে থাকেন, গাছের উপরে লুকিয়ে থেকে মরিচের গুঁড়ার বিস্ফোরণ দিয়ে পাকিস্তানিদের অস্ত্র ছিনিয়ে নিয়েছেন তিনি। পাক সেনাদের পুরুষাঙ্গ কেটে টাকি মাছের মতো ঝুলিয়ে রেখেছিলেন। একাই নাকি 400 থেকে 500 পাকিস্তানিকে মেরেছেন। হেমায়েত বাহিনীর থেকে রাইফেল বন্দুক চালানোও নাকি শিখেছেন। পাক শাকের কাজ করতাম, তখন বললো যে কে কোন কাজ করতে পারবি বল। আমি কে ভাই আমি একটা বিস্ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই। তখন আমি কি করলাম, একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগায় আগায় থাকতো। যখন ওইটা যে তখন পড়তো, তখন ওরা আসলে ভরা ছিঁড়ে মারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা। তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষাঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম, কারণ আমার ওই জিতটা ছিল। হারকিউলিক্সের ফিমেইল ভার্সন ফাতেমা যুদ্ধ করতে গিয়ে নিজের ইজ্জত দিয়েছেন, সেই সাথে পাকিস্তানি মিলিটারিদের হাতে জীবন দিয়েছে তার 5 ভাই বোন। তার মাঝে আরেক বোনকেও ধর্ষণ করে মেরে ফেলেছে পাকিস্তানি সেনারা। আমার বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, পারাপার করে। তখন আমাদের বাড়িতে খুব হামলা করে। আমার তখন 4টে ভাই, একটা বোন শহীদ হয়। ফাতেমার এই বক্তব্য স্যাড মিউজিক বসিয়ে শুনলে রূপালী পর্দায় বাংলা সিনেমার মতোই মনে হবে, কিন্তু বাস্তবতার সাথে ফাতেমার বক্তব্যের কোনো মিল নেই। বোতলের ভিতরে এতক্ষণ ফাতেমার দেয়া বক্তব্য যে একেবারে আষাঢ়ে গল্প, সেটা কিছুক্ষণ কথা বলেই বুঝতে পেরেছি। বহুল পরিচিত স্বঘোষিত বীরাঙ্গনা ফাতেমা তার নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে আমাদের কাছে দাবি করেন তার বয়স 75 বছর, অর্থাৎ যুদ্ধের সময় তার বয়স ছিল 20। 1950 সালে আমার জন্মগ্রহণ। আমি 1971 সনে। তখন আপনার বয়স কেমন হবে? তখন আমার বয়স 20 থেকে 22। প্রথম খটকা লাগলো ফাতেমার বয়স নিয়ে। ফাতেমাকে দেখে বিশ্বাস করা কঠিন তার বয়স 75, কিন্তু অবিশ্বাস করবারও সুযোগ নেই, কারণ ফাতেমার জাতীয় পরিচয়পত্র বলছে তার জন্ম 1950 সালে। ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে। এই পরিচয়পত্র দিয়েই প্রতি মাসে সরকারের কোষাগার থেকে ফাতেমা 20,000 টাকা করে ভাতা নিচ্ছেন। কিন্তু চলুন একটু দেখা যাক ফাতেমার আসল বয়স কত। অনুসন্ধানে দেখা যায় ফাতেমার সেই জাতীয় পরিচয়পত্রটি ভুয়া। তার নামের স্মার্ট কার্ড সংগ্রহ করে দেখা যায় তার বাবার নাম জালিয়াতি করা হয়েছে। এমনকি স্মার্ট কার্ডে তার জন্মসাল 1966, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 5। এই ঠিক করতে যে কত দেরি, আজকে 7 বছর ধরে আমি ঘুরতেছি। ফাতেমার জটিল অঙ্ক মেলাতে আমরা কিছুক্ষণের জন্য যদি ধরে নেই তার জন্ম 1950 সালে, তারপরও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পূরণ করা সম্ভব নয়, কারণ হিসেব এখনও বাকি।
1971 সালের যুদ্ধে ধর্ষণের শিকার ফাতেমার স্বামী নাকি 1949 সাল থেকেই জানেন ফাতেমা একজন বীরাঙ্গনা। এখন প্রশ্ন, জন্মের 1 বছর আগে ফাতেমাকে পাকিস্তানিরা কিভাবে বীরাঙ্গনা বানালেন? 49 সালে জানতে পারলো যে আমি বীরাঙ্গনা। 49 সালে? 49 সালে। ফাতেমাকে সংশোধন করাতে চাইলে তিনি 20 বছর জাম্প করে 1969 সালে চলে আসেন, কিন্তু যুদ্ধ হয়েছিল 1971 সালে। তো বীরাঙ্গনা মানে কি মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করছে, তখন বলছে যে 1969-এ এরা ধর্ষিত মহিলা, এই গিন্নার চোটে সে আমারে তালাক দিয়ে দেয়। ফাতেমার সাথে আমরা যতক্ষণ কথা বলেছি তার পুরো বক্তব্য ছিল ভুলভালে ভরা। প্রথমে ফাতেমা জানান 1971 সালে তার 4 ভাই ও 1 বোন সকলেই নাকি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মারা গিয়েছে, কিন্তু তার ভাই বোনদের নাম বলতে গিয়েও তিনি একবার এক এক রকম নাম বলছিলেন। ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা। নাজমা আমার ছোট ছিল, আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার না, আমার আর একটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, এটা না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম আছিল যে আবুল ফরাজ, আরেকজনের নাম আছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। কাহিনী অধিক আকর্ষণীয় করতে গিয়ে বলেন তার একমাত্র বোন নাজমাকে ধর্ষণ করে হত্যা করা হয়, আবার কিছুক্ষণ পরেই দাবি করেন তার বোনকে গুলি করে হত্যা করেছে পাকিস্তানিরা। আমার বোনেরা কিন্তু গুলি করে মারে নাই, দর্শন করে মারা হয়েছে, গুলি করে মারে ফেলাইছে, তাও পিছন দিয়ে গুলি করছে, সামনে দিয়ে না। ফাতেমা গল্প আকর্ষণীয় করতে হঠাৎ বলে ওঠেন তার সন্তানকেও নাকি পাকিস্তানিরা নির্মমভাবে হত্যা করেছে। এ সময় পাশ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয় ওই সময় ফাতেমার কোনো সন্তান ছিল না, কিন্তু ফাতেমাও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলে নেন। বলেন তার সন্তান গর্ভের ভেতরেই শহীদ হয়েছে। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধে শহীদ, হ্যাঁ মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে। দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 20-22 বছর। হ্যাঁ। আপনার ছেলের বয়স কত তখন? তখন মনে করেন ছেলে আমার গর্ভে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। ফাতেমাকে পাকিস্তানিরা কোথায় থেকে ধরে নিয়ে ধর্ষণ করেছিল এমন প্রশ্নেরও 2 রকম উত্তর দেন তিনি। আমারা ধরে নিয়েছে নৌকার থেকে, নৌকার ভিতরের থেকে। নৌকার থেকে? হ্যাঁ, নৌকার ভিতরে আমি পাক করতেছিলাম, সেই অবস্থা আমার তুলে নিয়ে গেছে, কাপড় দিয়ে চোখ বাইতে কোন জায়গায় নিয়ে গেছে। ঘটনাটা রাস্তায়? রাস্তায়। হ্যাঁ, ওইখান থেকে ধরে নিয়ে গেল। ধর্ষণ হয়েছিলেন কিনা এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট জবাব দিতে পারেননি ফাতেমা আলী। এমনকি কিভাবে ছাড়া পেলেন সেই প্রশ্নেরও বিশ্বাসযোগ্য জবাব নেই তার। আবার পায়ে গুলির দাগ, হাতে সিগারেটের আগুনের ছ্যাঁকার দাগের কথা বললেও বাস্তবে তেমন দেখা যায়নি। বাবা সব কথা ভাঙ্গে বলতে পারবো না, ইঙ্গিতে নিতে হবে। যেমন ধরেন হেরা আমাকে জোরপূর্বক করতো, যদি জোরে রাজি না হইতাম হেরা জোরপূর্বক করে আমাদেরকে যাই করছে, নির্যাতন জোরের পরেই করছে। এই যে মাঝে মধ্যে সিগারেটের ছেঁকা, এইখানে আগুন লাগাই দিয়ে পুড়াইছে, এই যে ছেঁকা দিছে, এই হাতে আগুনের বিভিন্ন জায়গায় জায়গায় ছেঁকা দিছে, এই যে আগুনের ছেঁকা। আমাকে এই জায়গাটা গুলি মারে, এই গুলিটা আবার এইখান থেকে ওই পাশ দিয়ে বের হয়ে যায়। তখন বীর বিক্রম হিমায়ত বাহিনী, মেজর মঞ্জুর বাহিনী, তারপরে গিরিলা বাহিনী, বিভিন্ন প্রকারের বাহিনী যাই আমাদেরকে উদ্ধার করে। সাভারে বসবাস করলেও ফাতেমার আসল ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুরে। মুক্তিযুদ্ধের সময় ছিলেন সেখানেই। ফাতেমার 5 ভাই বোনকে হত্যার বিষয়টি এলাকায় আলোচিত থাকার কথা, তবে এই ঘটনা সম্বন্ধে স্থানীয়রা কিছুই জানে না। এমনকি ফাতেমা আলী নামে কোনো বীরাঙ্গনাকে চেনে না। 54 বছরের মধ্যে এমন কোনো ঘটনা ওনাকে জানা নাই। এটা নূর মোহাম্মদ, ফরিদ, নারাজ, নাজমা, এইরকম কোনো ঘটনা এই ইসের মধ্যে 54 বছরের মধ্যে কারণ নলেজে নাই। বর্তমান কাগজ কলমে কোনো জায়গা নাই। এই নামে মুকসুদপুরে কোনো বীরাঙ্গনাই নাই। মুকসুদপুরে একজন বীরাঙ্গনা আছে।
প্রিয় দর্শক, এরকম গাঁজাখুরি গল্প শুনেই বড় হয়েছে আমরা, যেই গুজবের প্রধান কার্যালয় শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে। পুরো ঢাকা বিভাগে মোট বীরাঙ্গনা ৬৯ জন হলেও শুধুমাত্র গোপালগঞ্জেই রয়েছে ২৩ জন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঢাকা জেলার ৬৯ জন বীরাঙ্গনার মধ্যে ২৩ জন কথিত বীরাঙ্গনা রয়েছে গোপালগঞ্জে। আমরা এক এক করে সবার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু একজনও আসল বীরাঙ্গনার খোঁজ মেলেনি। এদের মধ্যে রয়েছে রিভা বেগম, মোসাম্মদ ফাতেমা, রাশিদা বেগম, মর্জিনা বেগম, গৌরী পল, ইছা বসু, হেলেনা বেগম, ফরিদা বেগম, রোকেয়া শিরিন, রানী বণিক, হেনা, আমেনা বেগম, সুমি বিশ্বাস, ঝরনা রানী বিশ্বাস, লীলাবতী ভদ্র, কেয়া আক্তার, রেভা বালা, ছেকেলা বেগম, জেলেকা বেগম, হাসিলতা বিশ্বাস, পারুল বালা এবং স্নেহলতা ভক্ত। গোপালগঞ্জে প্রথমেই আমরা হেনার খোঁজে যাই, কিন্তু হেনা কোথায়? মন্ত্রণালয়ের তালিকায় থাকা ঠিকানা অনুযায়ী পাশের কাঠি ইউনিয়নের মানিহার গ্রামে বীরাঙ্গনা হেনা নামে কেউ নেই। ওই এলাকায় কেউ ধর্ষিত হয়েছিল কিনা এমন তথ্যও এলাকাবাসীর জানা নেই। হেনার পর আমাদের তালিকার পরের জন হেলেনা। মন্ত্রণালয়ের দেয়া ঠিকানায় গিয়ে হেলেনা নামে একজনকে পাওয়া যায়, কিন্তু তার বয়স খুব বেশি হলে ৪৫-এর বেশি নয়। যুদ্ধের সময় ১ বছর বয়স হলেও হেলেনার বয়স ৫৪ হবার কথা, কিন্তু কে বলবে হেলেনার বয়স ৫৪? একটু আপনার সাথে একটু কথা বলা যাবে সত্যি সময়টা? মামা ট্রেনের সময় নেই বাবা, দোকানের লোক আসতে পাশার চলে গেছো। বলবো কেন নিজেরই বলার সমস্যা, আমি কথাই করতেছি। আমরা অনেক দূর থেকে আসছিলাম। আমি তো কথাই করতেছি, গলা বসে গেছে রে বাবা। ৫টা মিনিট সময় আমরা ওই সময়ের আসলে ৪০ তবে এখন বেশ কিছুক্ষণ চেষ্টা করেও হেলেনার সাথে কথা বলা সম্ভব হয়নি। বাধ্য হয়ে আমরা স্থানীয় লোকজনের কাছে জানতে চাই হেলেনা আসলেই ৭১-এর যুদ্ধে নির্যাতিত হয়েছিল কিনা। এখন তো সব ভুয়ো হয়েছে, আছে কিনা তা তো জানি না। ওই যে মুক্তিযোদ্ধার ভাষায় হেলেনা, আর কি বয়স হয়েছে? আরে ভাবে বীরাঙ্গনা বানাই, ওর নাম লো ইডা হেলেনা। ওই যে মুক্তিযোদ্ধার চার দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নেই? ৭১ সালে জন্ম হইতে হয়নি। ওরে বানায় রাখছে, ওই যে কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাই ওই করছে। কথিত বীরাঙ্গনা হেলেনা ৭১-এ ধর্ষিত না হলেও শোনা যায় এখন প্রতিদিনই বিভিন্ন পুরুষের কাছে টাকার বিনিময়ে শরীর বিক্রি করেন। এই শরীরকে কাজে লাগিয়েই আওয়ামী লীগের এক নেতার সহায়তায় বীরাঙ্গনার সার্টিফিকেট বাগিয়ে নিয়েছেন। হেলেনা তলি হেলেনা হলে ওই হেলেনা, ওর আগেও দরখাস্ত বলছে, আর বয়স হয়নি। কেমনে বানাইছে নেতারা এরম মরছে ঢাকা নিয়ে আর টাকা নেছে। হেনা কিংবা হেলেনারা কিভাবে বীরাঙ্গনা হলেন সেই তথ্য নেই স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছেও। অমুক তারা থাকে ওই জায়গায় ফলচুর মাইয়া হলো ওইয়া আমরা শুনছি। এটা কি আসলে প্রকৃতভাবে আরেকজন মধুপুর আর আরেকজন হেলেনা, ওই চার দোকানদার হইছি। আর জন্ম হইতে ৭১ সালে হয়নি। আরে ও তো আইডি কার্ড দিয়ে হয়তো জন্ম স্বাধীনই করে। রোকেয়া শিরিন নামে গোপালগঞ্জ জেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামে রয়েছে তালিকার আরেকজন বীরাঙ্গনা। অনুসন্ধানে জানা যায় শিরিনারও জন্ম হয়েছিল যুদ্ধের কয়েক বছর পরে, যে কারণেই আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে কেটে পড়েন শিরিন। তাকে না পেয়ে আমরা কথা বলি তার আপন খালাতো ভাই ও প্রতিবেশী এক ভাগ্নের সাথে, কিন্তু তারাও আমাদের সাথে রহস্যজনক আচরণ শুরু করেন। আপনাদের নাম্বারও দিয়ে যান, যদি ওনাকে পাওয়া যায় তাহলে ওনারে বললে উনি যোগাযোগ করবে। ইভেন ওনার নাম্বারটা দিয়ে দেন, সাথে দিয়ে দেন, ওটা কোনো বিষয় না। উনি মানে আপনাদের কাছে পজিটিভ থাকলেই পজিটিভ, আমরা পজিটিভের জন্য আসছি, উনি পজিটিভ। কারো ক্ষতি করে তো কোনো লাভ নাই কি মামা? না। গোপালগঞ্জের সদর উপজেলার সুলতানশাহী ইউনিয়নের তালা গ্রামে একই পরিবারে রয়েছে দুজন বীরাঙ্গনা, রাশিদা বেগম আর ফরিদা বেগম। আপনার নিজের বোন? হ্যাঁ। তাহলে আপনার সাথে কথা বলতে হবে। রশিদা বেগম বীরাঙ্গনা। হ্যাঁ, দুই বোন। তাহলে আপনার সাথে কি বাসায় যাব না এখানে কথা? এখানে বাসায় যান। তাদের বড় ভাই আমাদের নিয়ে যান বীরাঙ্গনা সার্টিফিকেট পাওয়া ওই দুই বোনের বাড়িতে। সেখানে যেতেই চোখে পড়ে সারা দেশে বীরাঙ্গনা সার্টিফিকেটধারীদের নির্দিষ্ট নকশার আদলে তৈরি করা এই বাড়িটি।
বাড়িতে গিয়ে প্রথমে এক বোন রাশিদা বেগমের সাথে কথা হয় আমাদের। তা সিরিতে তো সবই একরকমই তারা। ধর্ষণ এবং নির্যাতনের অজুহাত দেখিয়ে সরকারি সুবিধা বাগিয়ে নিলেও আমাদেরকে জানান পাকিস্তানি বাহিনী তাদেরকে কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতন করেনি। না নিয়ে গেল ধরে, তারপর তো গেলাম শেষে লঞ্চে নিয়ে গেল, ও জায়গা নিয়ে গেল, নিয়ে 3 দিন পরে তারপর আবার পাঠাই দিল। 3 দিন আপনাকে কোথায় রাখছেন? আমাকে ওই বিল্ডিংয়ের ভিতরে রাখছিল, দিত খাবার টাবার দিত আমার। নির্যাতন মানে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন না, অন্য কোনো নির্যাতন করে খাবার দিত। তালিকায় থাকা বাকি 18 জনের একজনেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। টিম ক্রাইম এডিশন সপ্তাহ জুড়ে 71-এর কথিত এসব বীরাঙ্গনাদের খোঁজ করলেও তালিকা অনুযায়ী কোনো বীরাঙ্গনার খোঁজ পাওয়া যায়নি। গোপালগঞ্জে বীরাঙ্গনা বলতে যার বীরাঙ্গনার যার ডেফিনেশন, সেই ডেফিনেশনের মধ্যে গোপালগঞ্জে খুব কম পড়ে। তারা আমাদের গ্রামে কোনো সময় আক্রমণ করে নাই। গোপালগঞ্জের অনেকেই দেখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে মুড়ি মুরগির মতো বীরাঙ্গনা আর মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বিক্রি হয়েছে। 17 সালে যারা যাচাই বাছাই হয়েছে মুক্তিযোদ্ধা, এর ভিতর মানে 7 কমিটি বিশিষ্ট বদর মেয়া থাকাকালীন তাকে একটাও দেয় নেই। তার ভিতরে যে ওনার বাবা আছে মুক্তিযোদ্ধা, আমাকে সামনেই আমাকে ডাক্তার ছিল, উনি মারা গেছে। এলো 71 সালে মিলিটারি গুলিতে, তারা পাই নেই। আর 17 সালে এর ভিতরে অরিজিনাল যারা আছে যাচাই বাছাই তারা পাই নেই। 7 কমিটি বিশিষ্ট বদর মেয়া ছিল সেই সময় হলো কমান্ডার, আর টিওনো ছিল হলো শারমি আক্তার। এখন ওরা কেউ 17 সালেরগুলো যাচাই বাছাইতে এর নেই, যারা পয়সা দিয়েছে তারা হইছে ভুয়োগুলো, আর যারা পয়সা দেয় নেই তারা পাই নেই, এই পর্যন্ত তারা পায়নি। স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকারের ইচ্ছে মতো সবকিছু পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধের সংগঠকরা। 71 সালের পরে জন্ম, ওরা জানে না, চেনে না, তা কিভাবে মুক্তিযুদ্ধ হয়? এই তো বলে দিলাম, এই যে কমান্ডার আছে ছবি করে আমাকে 17 সালে কমিটি ইন্দ্রাও ছিল, সেই কমিটিটা এখন হয় না। যারা ভুয়ো তারা হয়েছে, অরিজিনাল গুলো হয়নি। তুই যাওয়া আমাকে লাভ নাই, খালি খালি আমরা একটা করে দেওয়ানে অফিসে উল্টোই ফেলাই দেয়। তা ওনাকে কোনো হাত নাই, অরিজিনাল মুক্তিযোদ্ধাকে কোনো ইয়ে নাই। আসলে ওই যে মহিলার কথা বলেন, ওটা আমি আগে পরে চিনি না। প্রিয় দর্শক, বীরাঙ্গনার সংখ্যা বাড়াতে আওয়ামী লীগ গরিব দুস্থ স্বামীহারা বিধবাদেরকে টার্গেট করে কাজে লাগিয়েছে। প্রতি মাসে 20,000 টাকা, সেই সাথে বাড়িঘর করে দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়ে তৈরি করা হয়েছে বীরাঙ্গনাদের মন গড়া তালিকা। ঢাকা বিভাগের অন্যান্য জেলা নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, গাজীপুর এবং মাদারীপুর, প্রতিটি জেলাতেই একই রকম জালিয়াতির তথ্য উঠে এসেছে। ঢাকা বিভাগের অন্য আরেকটি জেলা মানিকগঞ্জে তালিকা অনুযায়ী কোনো বীরাঙ্গনা নেই। সরকারি তালিকায় থাকা নারায়ণগঞ্জের খেতাবপ্রাপ্ত বীরাঙ্গনা মমতাজ বেগমের গল্প শুনে অন্তত একজন প্রকৃত বীরাঙ্গনার সাক্ষাৎ পেতে ওই এলাকায় গিয়েছিল টিম ক্রাইম এডিশন। মমতাজের বাড়িতে গিয়ে জানা যায় তার মৃত্যু হয়েছে 1967 সালে, অর্থাৎ যুদ্ধের 4 বছর আগে। কথিত আছে 1952 সালে নাকি বিশেষ ভূমিকা রেখেছেন, অথচ তাকেও 1971 সালের যুদ্ধের বীরাঙ্গনা তালিকাভুক্ত করা হয়েছে। অপরিচিত আমি বলবো এখানে, কারণ ওনাকে কেউ একটা চিনে না। ভাষা আন্দোলন হয়, তিনি তখন ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। মমতাজ বেগম এমন একজন নারী ছিলেন, প্রতিবেদী নারী ছিলেন। ভাষা আন্দোলনে উনি যথেষ্ট অবদান রেখেছেন। পরে হচ্ছে 1930 সালের 67 সালের 30শে মার্চ মনে উনি মৃত্যুবরণ করেন। তো এর আগে উনি খুব মানবেতর জীবনযাপন করে গিয়েছিলেন। পাশের জেলা মুন্সিগঞ্জের মাসুদা বেগম নামকরা মুক্তিযোদ্ধা, সেই সাথে বীরাঙ্গনা। ক্ষমতাশালী আত্মীয়ের হাস্যকর ধমকে পাকিস্তানি বাহিনী তাকে ছেড়ে দেওয়ার আগে কোনো ধরনের নির্যাতন করেছে কিনা তারও সঠিক তথ্য জানা নেই মাসুদার। 5 দিন পরে আমি মিলিটারির হাতে ধরা পড়ছি পর মিলিটারি নিয়ে আমার রাখছে পর আমার
একটা ম্যানেজার হান্ডারে নিয়ে রাখছে, যত্ন আগে করছিল, তো যত্ন করলো, এই যত্ন না। তো যাই হোক 4-5 দিন 6-7 দিন পরে আমার রাখছে ব্যাকে 10 দিন 11 দিন আমার ফেলাই দিচ্ছে রাস্তায়। তো আমার রাখার পরে আমার খালু কামাল চৌধুরী বরিশাল বাড়ি, সে খবর পাইছে যে আমার রয়েছে। তো সে গিয়ে খুব চটপাট করছে আশেপাশে রাজাকারের কাছে। তো আমার বাড়ির মধ্যে ছাত্র না ছাড়ে, তো 85-86 জন মিলিটারি আছে, সব শুদ্ধ দর্শক জ্বালাই দেন। এটা করছে মতন মিলিটারি আমার রাস্তা না ফেলাই দিয়েছে। সব ভুলে গেলেও সরকারের কাছে নিজের সুবিধা চাইতে ভোলেননি। আমার চাও আমার একটা বিল্ডিং দিব, যেমন 10 জনের দিচ্ছে। ওই আগেরগুলো চাই না, কেন আগেরগুলো এখনো পুরা যায়। আমাকে ওই পাশে একজনের একটা দিয়ে গেছে, আমার এরকম একটা বিল্ডিং দিব। এই জায়গাও দেখে গেছে, জায়গা ইনকোয়ারি করছে, জায়গা দেখে গেছে, আমার একটা বিল্ডিং দিব। আর আমার সুযোগ সুবিধা ডাক্তার খরচা আমি মাসে আমার 7,000 টাকার ওষুধ লাগে। সরকারি হিসেবে ফরিদপুরে মোট বীরাঙ্গনা রয়েছে 4 জন। এদের মধ্যে 2 জন সম্পর্কে মা এবং মেয়ে। মায়ের নাম ফুলজান এবং মেয়ের নাম আম্বিয়া বেগম। মা মেয়ে দুজনে মিলে প্রতি মাসে সরকারের 40,000 টাকা ভাতা পাচ্ছেন, অথচ এলাকার সবাই জানে তারা দুজনই ভুয়া বীরাঙ্গনা। উনি তো মুক্ত বুড়ার দিকে যেত তো পারে না, উনি বলে না। আপনি এলাকায় যুদ্ধ করছেন না কোথায়, এটা কি জানেন? এলে বাবা আমি কোথায় বলবো না, আমাদের কাছে যা কয় চাই ক্লিয়ার জানি না। ওই কয় যে আমি ভাত রান্তাম তারাগারে মার বাড়াইছিল, হ্যান হরে তেন হরে, সেই কি বিচ্ছিরি ও সব কথা পাওয়া যায়। বীরাঙ্গনা তালিকায় নাম লেখানো ফুলজান নিজেই স্বীকার করেন তাকে পাকিস্তানি বাহিনী কখনোই ধর্ষণ কিংবা নির্যাতন করেনি, কোনো জুলুম করে নাই। আমি তো করি একসাথে আর ওষুধ নেই। আপনার কি ধরে নিয়ে গেছিল নাকি? ধরে নিয়ে গেছিল না, এখানেই ছিলেন আপনি? মানে যুদ্ধের সময় আপনার বাড়ির এই জায়গাতে পাকিস্তানিরা গেছে, আপনার কিছুই করে নাই? না। নির্যাতনের শিকার না হয়েও কিভাবে বীরাঙ্গনা হয়েছেন সেই খবরও এলাকার সবাই জানেন। আশরাফুজ্জামান ইলিয়াস নামের স্থানীয় স্বঘোষিত এক কমান্ডার এলাকায় ফুলজান সহ আরও অনেককে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা বানানোর কথা বলে টাকা নিয়েছিলেন। সব ভুয়া, এসব কিস্তিটা সব ভুয়া। এটা ওই সময় উনি আছে, ওনার মেয়ে আছে, সব ভুয়া। ওনার মেয়েটা আছে ভুয়া, সব সব মিথ্যে কথা। বীরাঙ্গনা হয়ে গেল কেমন? কিন্তু মহিলাদের কেউ আছে, এটা আমার আমি শুনি। ফুলজানের মেয়ে আম্বিয়া বেগমও একই তরিকায় রাতারাতি পাকিস্তানিদের ধর্ষণের শিকার হয়ে গেলেন। আম্বিয়ার কাছে ক্রাইম এডিশন জানতে চেয়েছিল ঠিক কিভাবে নির্যাতন করেছে পাকিস্তানি বাহিনী। এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। নির্যাতনগুলো আপনাকে করছে কোথায়? ওই হিন্দুরা যখন বর্ডারে পার হইতেছিল মেলা মানুষ, ওই দলে যখন চলে গেল আমার সঙ্গে ছাড়িয়ে দিল। আমার এই ডেরামোনা কাটা, এই কমল কাটা, মাথা কাটা, ওই রক্তখানি নিয়েই আমি অহিনতে পলাইছিলাম। আম্বিয়ার মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সনদও তার মায়ের মতোই টাকা দিয়ে কেনা হয়েছে, যার প্রত্যক্ষদর্শী এলাকার অনেকেই। আমাকে তো নিছিলাম, টাকা পয়সা খরচ দিলি। আপনারা বেরো বলছিল টাকা দেন, মুক্তিযোদ্ধা বানাই দিতেছি। মুক্তিযোদ্ধা না, বীরাঙ্গনা। হ্যাঁ দিছিল, যেখানে ছিল না দাঁড়িয়ে না 2 বার কাটতে নিছিল টাকা নিয়ে আসে, টাকা ফেরত দেয়নি। আপনাদের পরে এসে দেখলাম যে গদ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিক গ্রামের আরেকজন বীরাঙ্গনা আরতি রানী সাহা। ক্রাইম এডিশন টিম কথা বলে তার সাথে। বীরাঙ্গনা খেতাব পাওয়া এই নারী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কিংবা অন্য কোনো বাহিনীর দ্বারা নির্যাতিত হননি তিনি, তারপরেও তিনি বীরাঙ্গনা। না, আমাকে কোনো নির্যাতন করেও নেই, নির্যাতন শিকার হয়নি। আমাদের দেশে মিলিটারি আসে নাই, আমাদের দেশে রাজাকার আইছে নৌকায়, তারা বন্দুক আনছে, বন্দুক দিয়ে আমাকে দাওয়াদাওয়ি করছে, ধরতে পারে নাই কি, পুরুষ ছেলেরা সব পলাইছে, আমরা মেয়ে ছেলে পোলাপান লিয়ে ঘরে রয়েছি। নির্যাতিত না হলেও মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তার কথা বলেন তিনি, কিন্তু কোন সেক্টরে কিভাবে কখন সহযোগিতা করেছেন সেসবের বিস্তারিত কিছুই বলতে পারেননি আরতি রানী। হেনে গেছি, হেন আমাকে সহায়তা করছে, হেন আমরা 13 দিন রয়েছি, রইয়া আমরা বাড়ি গেছি। আবার একদিন হয়েছি রাজাকার আসবে সকালে। বীরাঙ্গনায় আপনার নাম কিভাবে যুক্ত হইল? যুক্ত হইলাম তারাই করিয়ে দিছিল। স্থানীয়রাও ক্রাইম এডিশনকে বলেন 1971 সাল থেকে তারা আরতিকে জানেন, কিন্তু তিনি কখনো পাকিস্তানিদের হাতে আটক কিংবা নির্যাতিত হয়েছেন এরকম তথ্য জানা নেই তাদের। তার উপরে কোনো নির্যাতন করে না, সে বলে না না না, তার উপরে কোনো নির্যাতন করে না।
মুক্তিযুদ্ধ ছিল, 5-7 কথা কইছি, আর কি বলবো। বীরাঙ্গনা খেতাব পাওয়া প্রায় সবার বক্তব্যই একই রকম। রাজবাড়ী জেলার বীরাঙ্গনা তালিকায় থাকা বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের নূরজাহান বেগমের দাবি তাকে ধর্ষণ করা হয়নি, তবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতারা গিয়ে তাকে জমি বরাদ্দ দেওয়ার কথা বলে বীরাঙ্গনার খাতায় নাম লিখিয়েছিল, কিন্তু সেই জমি আর তাকে দেয়া হয়নি। নূরজাহানের এখন আমছালা সব হারানোর অবস্থা। আমার সরকারের জমি 10 শতক দিছিল, সে জমির পর এখন আমি যাতে পারতেছি না। আমলিগ যাওয়ার পরে সেই জমি দখল করে ওই বিএমপিরা নিয়ে গেছে, আমি এখন যাবার পারতেছি না। এরা বলছে যে এই জমি আমরা এখন বিএমপিতে আমাদের তরফে আসছে, আমরা এই জমি আর দেবো না। নূরজাহানের স্বামী মোকাররম হোসেনও ভেবেছিলেন স্ত্রীকে বীরাঙ্গনা সাজিয়ে কিছু সুবিধা নেয়ার, কিন্তু জমি না পেয়ে তিনিও কষ্ট পেয়েছেন। এতদিন আমাদের দখলেই ছিল, কিন্তু এর মাঝে তারা বিএনপি যে আওয়ামী লীগ সরকার চলে গেল, তখন বলে যে জমি আমরা খাতাম, আমরাই খাবো। পাশের জেলা মাদারীপুরে মোট বীরাঙ্গনার সংখ্যা 4 জন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এদের একজন আয়েশা বেগম। তিনি খোয়াজপুর ইউনিয়নের পখিরা রাজারচর গ্রামের বাসিন্দা ছিলেন। অনেকদিন আগেই মারা গেছেন, তবে পাওনা সুযোগ সুবিধা ছাড়া আর কিছু বলতে চায়নি পরিবারের সদস্যরা। আমার মা হলো মারা গেছে, আর আমাগো বাড়ি হলো মাদারীপুর। টাকা দেওয়ার আমার শাশুড়িতে কিছু কথাই নেই, কি আমাকে কি এই কারণে কিছু টাকা দিলে আমরা এত গরিব মানুষ, আমাকে মাসে কবর পাকা পোকা করেছে, আমার শাশুড়ির কবরও পাকা করে দেয়নি। এই জেলার পেয়ারপুর ইউনিয়নের বীরাঙ্গনা আরতি রানী সাহা, তিনি মৃত্যুবরণ করেছেন। এলাকাবাসী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায় আরতি রানী কখনো নির্যাতনের শিকার হয়েছেন এই তথ্য তাদের জানা নেই। আমরা তার সম্পর্কে জানি, কিন্তু ওই সময় কি হয়েছে আমরা তো নিজ চোখে দেখি নাই। জেলার বাকি দুজন বীরাঙ্গনার একজন ডাসার উপজেলার চিন্তাময়ী বারই এবং অন্যজন শিবচর উপজেলার অজুফা বেগম। এই দুজনের নাম বীরাঙ্গনার তালিকাভুক্ত করা হলেও এলাকার লোকজন জানান চিন্তাময়ী কিংবা অজুফা পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন। এই খবর তারা প্রথম শুনছেন। শরীয়তপুর জেলার 4 জন বীরাঙ্গনা হলেন ভানুবিবি, যুগলবালা পোদ্দার, যোগমায়া এবং সুমিত্রা মালো। এদের মধ্যে যোগমায়া এবং সুমিত্রা মালোর সন্ধান মিললেও বাকি দুজনের কোনো অস্তিত্ব নেই। যোগমায়া বয়সের ভারে বেশি কিছু বলতে না পারলেও নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয় বলে মনে করেন। পাকিস্তানিরা যে আপনাদের ক্যাম্পে নিয়েছিল সেই জায়গায় কি ধর্ষণ, নির্যাতন এগুলো করা হয়েছিল? ওইখানে কি যাদেরকে ধরে নিয়ে গেছিল তাদের সবাইকে কি ধর্ষণ করছিল পাকিস্তানিরা? না। অন্যদিকে সুমিত্রা মালো না থাকলেও তার মেয়ের যুদ্ধের স্মৃতি এখনো মনে আছে। যুদ্ধের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করলেও পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। আমাকে দইরা নিয়ে ফার্স্টে তখন ঘুরি ঘুরি বৃষ্টি করে, ওই যে নিকারি বাড়ি ছিল ওই যে মোর না, ওইখানে তখন তো জঙ্গল ছিল, আমরা তো পোলা পাই না, ভয়তে ওই দিক তাকাইতাম না। কিন্তু আমরা 3 বোন মার সাথে ছিলাম, তখন ওই জায়গায় গিয়ে আমাকে বহাইয়া ওরা গেল। গাজীপুর জেলায় মমতাজ বেগম, আনোয়ার বেগম এবং শুভবালা নামের 3 জন বীরাঙ্গনা রয়েছে সরকারি তালিকায়। ঠিকানা অনুযায়ী তাদের খোঁজে গিয়ে জানা যায় বীরাঙ্গনাদের কেউ বেঁচে নেই। টিম ক্রাইম এডিশন মুখোমুখি হয়েছিল বীরাঙ্গনাদের পরিবার আত্মীয় স্বজনের সাথে, কিন্তু পাকিস্তানি বাহিনী কাউকে নির্যাতন করেছে এরকম কোনো খবর তাদের জানা নেই। নিয়ে যাইয়া তারপরে এরা কতটুকু করছে এটা সেটা আল্লাহ মালিক জানে। তো এলাকা এলাকা ঘুরছে, ঘুরে ঘুরে নির্যাতিত না হয়েও ভুয়া বীরাঙ্গনা সাজলেও এখনো দাবি জানিয়েছেন সরকারি সুযোগ সুবিধা আরও বাড়ানোর। আমার বোনের নাম আনোয়ারা বেগম, তো ওইখানে মেরা ট্রেনিং দিত, এদের বান্না কাজ কাম, এটা হচ্ছে নেবো বেলাবো নেব। সরকারি চিকিৎসা বা থাকার জন্য জায়গা ঘর? হ্যাঁ, সরকারের ঘর পাইছি। টাঙ্গাইল জেলায় রবিজান বেওয়া, জহুরা খাতুন, শেফালি, মীরা সিদ্দিকা, ছাহেরা বেগম নামের 2 জন এবং মায়ারানী দেবনাথ নামের 7 জন বীরাঙ্গনার নাম রয়েছে সরকারি তালিকায়, কিন্তু শেফালি বেগম ছাড়া আর কাউকে উল্লেখিত ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি। এসব নামের কাউকেই চেনে না এলাকাবাসী। মীরা সিদ্দিকি বীরাঙ্গনা ছিল। মীরা সিদ্দিকি পিতা মতিউর রহমান সিদ্দিকি পূর্ব আদালত।
ওইরকম তো আমার মনে করতেছে না। চিনেন এই নামে কাউকে? আপনার বাসা কি এখানে? কাউকে আপনি চিনেন না? আমি আছি 30 বছর ধরে, পর্যন্ত শুনলাম না। বীরাঙ্গনা শেফালি বেগমও পাকিস্তানিদের হাতে ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন এরকম কোনো অভিযোগ করেননি। তারপরেও তিনি বীরাঙ্গনার সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন। শাশুড়ি তো স্মৃতি শক্তি নেই, কানে শুনে না, অনকে একটা কইলে আটা শুনে, অনকে বানালে বলতে পারে না। যুদ্ধ করতে যায় ই করতে নাম মনে করে যে একটা কবার কই আর একটা কয়, অনকে না বালালে মনে অনেকে। কিশোরগঞ্জের 4 জন বীরাঙ্গনারা হলেন রেহেনা খাতুন, আমেনা বেগম, মীরা রানী চৌহান এবং সিজু বেগম। এদের মধ্যে আমরা খুঁজে পাই সিজু বেগমকে। রেহেনা খাতুন কিংবা আমেনা বেগম জীবিত নেই, আর বাকি একজনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। নিকলির খালিশাহাটি গ্রামে বীরাঙ্গনা সিজু বেগমের সাথে কথা হয় আমাদের। তিনি জানান, পাকিস্তানি বাহিনী ওই সময়ে মুক্তি বাহিনী খোঁজে তার বাড়িতে এসেছিল, তবে তারা কোনো নির্যাতন করেনি। হ্যাঁ দে দুইজন হাঁকবে, দুজন হাঁকবে এনে যে আমার বছর আমার তো অসুস্থ হয়ে গেছে। আমি দেখতে কি হয়েছে আমাকে অসুস্থ হয়েছে, আর আমার শ্বাসকষ্ট। নির্যাতিত না হলেও প্রতি মাসে 20,000 টাকার ভাতা পৌঁছে যাচ্ছে তাদের ঘরে। 20,000 টাকা মানে প্রতি মাসে আমরা পাচ্ছি আর কি। আল্লাহর রহমতে আমার মা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি অনেক গর্বিত। আমেনা বেগম এবং রেহেনা খাতুন বেঁচে না থাকায় টিম ক্রাইম এডিশন কথা বলে নিকলি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক এবং সদস্য সচিব চান্দালি মেম্বারের সাথে। তাদের কাছে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় কাউকে ধর্ষণ করা হয়েছে এরকম খবর তারা শোনেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার গেল কয়েক বছরে বীরাঙ্গনা তালিকায় যেসব নাম তালিকাভুক্ত করেছে সবই অর্থের বিনিময়ে। আমরা যখন গেলাম গা, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আসার পরে দেয় এরা ইচ্ছা মতো গে 2টা লোকের বানাইছে। একটা হইল মহরকোনা আর একটা হইল আমার এখানে। 30,000 টাকা ওই বার্তা পাইছে, আমরা কিন্তু 20,000 টাকা পাই। এই যে বানাইছে এইটারে 50% বাক কইরা এই কয়েকটা নিচ্ছে নেশায় এইটা করছে। যে সমস্ত বীরাঙ্গনা ইতিমধ্যে বিগত 15 বছর বা 17-18 বছরের মধ্যে যাদের নাম ধাম শোনা যাইতেছে এবং যারা আমাদের ওই নিয়মিত বেতন ভাতা পাইতেছে, এটা একেবারেই একটা কমপ্লিট একটা মিথ্যা প্রবঞ্চনার মাধ্যমে, যেটার কোনো বেসিক নাই, কোনো ভিত্তি নাই। অন্যদিকে নরসিংদীতে তালিকা অনুযায়ী রয়েছে 7 জন বীরাঙ্গনা। এদের মধ্যে রয়েছে জাহেরা খাতুন নামের 2 জন, জোসনা বেগম, বেদনা দত্ত, রেজিয়া বেগম নামের 2 জন, হাসিনা এবং হাজেরা খাতুন। এদের মধ্যে আমরা খুঁজে পেয়েছি জাহেরা নামের 1 জন, জোসনা বেগম, বেদনা এবং 2 জন রেজিয়ার মধ্যে 1 জনকে। এদের প্রত্যেকের বক্তব্য প্রায় একই রকম। নির্যাতিত হলেও সেটা ঠিক কিভাবে তা জানে না কেউ। আমরা ঘরের ভিতরে নিয়ে অনেক কিছু খুশি, তা বলা যায় না। ছিলাম 3-4 দিন হয়েছিল, মানে আমি আর এই ফুল তো আমি কিন্তু পাইও না, আমি কিছু পাইছি না। আঘাত পাইছে শরীর, আমার আঘাত পাইছে, আঘাত পাইছে, সব কিনে আঘাত। তো 3 দিন আসছিলাম। 3 দিন থাকার পরে খাইয়ে না খাইয়ে উপরে রয়েছে, অসুস্থ না, অসুস্থ হইয়া রয়েছে, মনে করছে মরে গেছি গা। দর্শক, এসব কারণে আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করেও মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেয়নি। গেল 54 বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে দেশকে দুভাগে বিভক্ত করার পুরো সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগ। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের শুরুটা হয়েছিল অনেক আগেই। 1965 সালের যুদ্ধে পাকিস্তানিদের কাছে পরাজয়ের পর থেকেই প্রতিশোধের পরিকল্পনা হাতে নেয় ভারত। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা
গোপন বৈঠক করে, যারই প্রেক্ষিতে 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। কিন্তু পাকিস্তান সরকার উদারতা দেখিয়ে শেখ মুজিব সহ সকল বন্দীদের মামলা থেকে অব্যাহতি দেয়। ষড়যন্ত্র ভেস্তে গেলেও ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অপতৎপরতা চালিয়ে যেতে থাকে। তাদের সাথে হাত মেলায় আওয়ামী লীগের দেশবিরোধী নেতারা, যার ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। দুই পাকিস্তানের সম্পর্ক যেন কখনোই স্বাভাবিক হতে না পারে সেই লক্ষ্যে কাজ করে যেতে থাকে ভারত। শুরু হয় নানা ধরনের প্রোপাগান্ডা। বাঙালি আর অবাঙালি দুই ভাগে বিভক্ত করে দেয়া হয় গোটা পূর্ব পাকিস্তানকে। বিভিন্ন জায়গায় অবাঙালি বিহারি পাঞ্জাবিদের ওপর হামলা শুরু হয়, যার নেতৃত্ব দিয়েছে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ এবং হিন্দুরা। সেই বিশ্বাস আর জোড়া লাগেনি। হামলা পাল্টা হামলায় শেষমেশ যুদ্ধ পর্যন্ত গড়ায়। বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে নাকি পাকিস্তান আমাদের থেকে স্বাধীন হয়ে বেঁচে গিয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তবে এই স্বাধীনতায় আসলে লাভ হয়েছে ভারতের। দুই পাকিস্তানকে আলাদা করে ভারত কার্যত পুরো বাংলাদেশ তাদের কবজায় নেয়। সেখান থেকে বাংলাদেশ আর কখনোই বেরিয়ে আসতে পারবে কিনা তা বলা মুশকিল। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। ৬৭ কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। ভারত বাংলাদেশকে আলাদা করে দিয়ে শুরু করে নতুন প্রোপাগান্ডা। 1971 সালের যুদ্ধ ঘিরে তৈরি হয় নানা ধরনের গল্পগুজব, যার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের সম্পর্কে বাংলাদেশের মানুষকে বিষিয়ে তোলা, যেন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক না হয়। ভারতীয় এই প্রোপাগান্ডার অন্যতম খোরাক ছিল যুদ্ধের সময় 2 লাখ নারীকে ধর্ষণের গাঁজাখুরি বয়ান। যদি কোনো অপকর্ম করে থাকে এটা ভারতীয় বাহিনী করছে, বাংলাদেশের বাহিনী করেও নাই এবং আমাদের কি বলে পাকিস্তানি বাহিনী করার অবকাশ নাই। হইতে পারে, ভুল হইতে পারে, অস্বাভাবিক কিছু না, বাট এর সহযোগিতায় বাঙালি ছিল। শেখ মুজিবের মাধ্যমে এই বয়ান প্রতিষ্ঠা করে দিলেও ভারত জানে এই বক্তব্য প্রমাণ করা অসম্ভব, যে কারণে শেখ মুজিবকে ক্ষমতায় বসিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো জরিপ করা হয়নি। যুদ্ধে আসলে কতজন নিহত, কতজন ধর্ষিতা, এমনকি কতজন যুদ্ধে অংশ নিয়েছিল তার সঠিক তালিকা করা হয়নি। এর কারণ একটাই, মুক্তিযুদ্ধ ঘিরে ফুলিয়ে ফাঁপিয়ে যা বলা হয়েছে তার পুরোটাই মিথ্যায় ভরপুর। বলা হয়েছে নারীদেরকে নির্যাতন করা হয়েছে, 2 লাখ নারীর কথা। 2 লাখ হোক 1 লাখ হোক, এটা আমাদের জন্য লজ্জার। কয়টা নারী থানায় দিয়ে মামলা করছে আমি নির্যাতিত হয়েছি আমার জানা নাই, কেননা থানার ওসিগুলি ছিল বাঙালি। আমাকে পাঠানো হলো 10 জন নারী রেপ হয়েছে চৌগাছা এলাকায়। চৌগাছা এলাকা হলো যশোর একটা অংশ, যেখানে ট্যাঙ্ক যুদ্ধ হয়েছে। এখানে 10 জন নারীর ধর্ষণের কথা বলা হয়েছে। আমি সরজমিনে যাই, কোনো নারীকে পাই নাই। নারী পাওয়া গেছে, কেউ স্বীকার করে না আমরা রেপ হয়নি, মিথ্যা কথা। মুক্তিযুদ্ধ নিয়ে মানুষ যখন নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করে, তখনই ভারতীয় ইশারায় প্রথমবারের মতো আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কথিত বীরাঙ্গনাদের তালিকার কাজ হাতে নেয়। কিন্তু সমস্যা হলো মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় এসব কল্প কাহিনী ছাড়া আর কিছুই না। প্রতারণা, জাতির সাথে প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। এদের কারণে, এদের এই সমস্ত কারণে নানানভাবে মুক্তিযুদ্ধের গৌরব খর্ব হয়েছে, গর্ব খর্ব হয়েছে, ত্যাগ খর্ব হয়েছে। তো এদেরকে তো এমনি এমনি যাইতে দেওয়া যাবে। তাদের পিছনে যেটা খরচ হয়েছে সেটা জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা তো সরকারের রেভিনিউ থেকে আসছে। তো এই টাকা আরেকজন প্রতারণা করে নিয়ে গেল, সেটার শাস্তি আছে না, সেই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। যারা পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিল, কত বছর পরে আমরা তাদেরকে বলছি, এদেরকে বীরাঙ্গনা বলা হয়েছে। বীরাঙ্গনার কোনো গৌরব আমরা সমাজে কোনো জায়গায় সৃজন করতে পারি নাই। বীরাঙ্গনার কোনো স্ট্যাটাস, বীরাঙ্গনা কী ধরনের সম্মানিত হইতে হবে, বহুকাল পরে ওই তারামন বিবিকে খুঁজে পেয়েছে। আমরা সিম্বলাইজ করেছি তারামন বিবি মুক্তিযুদ্ধে নারীদের প্রতিনিধি। মুক্তিযোদ্ধা ফারুকী আজম নিজেও রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, কিন্তু পাকিস্তানি বাহিনী কোনো নারীকে ক্যাম্পে নিয়ে ধর্ষণ কিংবা নির্যাতন করেছে এরকম কোনো ঘটনা তিনি কখনোই শোনেননি। আমি একটা রাজাকারও দেখি নাই কোনো জায়গায়, কারণ তাদের সাথে আমার ফেস টু ফেস কোনো জায়গায় হয়নি। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী দেখছি,
এদের বিভিন্ন জায়গায় তাদের কাছে না ধরে নিয়ে যাইতো দেখি নাই কোনো ইয়ে নেই, তবে বাড়িঘর জ্বালাতে দেখছি, যে ধোঁয়া উঠতেছে, বাড়িঘর জ্বালাচ্ছে, ফায়ার করছে, সেটার আওয়াজ শুনছি। মুক্তিযোদ্ধাদের রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বলেন, সুশাসনের অভাবে এতদিনেও প্রকৃত তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে সরকার পরিবর্তনের পর যতটুকু দেখা যাচ্ছে 2 লাখ ধর্ষণের যে রসালো গল্প সাজানো হয়েছে তা সঠিক নয়। ইদানিং আমরা যে কাজ করতেছি উপকমিটিগুলো, আমি তো ভাইবা বোর্ডে থাকি, দেখা যাচ্ছে 25 জনের ধরেন ভাইবা করছি, আমরা শুনানি দিচ্ছি, তার 80% 90% ভুয়া মুক্তিযোদ্ধা। মানে যুদ্ধটা চাপিয়ে দেওয়া, যুদ্ধটা করতে হয়েছে আমাদের সেই সময়ের মানুষদেরকে যুদ্ধ করতে হয়েছে। তারপরে যে এতদিন পরেও যে এই কন্ট্রোভার্সি, এটা মনে করবো জাতি হিসাবে আমরা কলঙ্কিত। আমাদের সুশাসনটা আমাদের দেশে ফিরে আসেনি, তো আমরা ওই জায়গাটা যেতে পারি নাই। এটা হওয়া উচিত না, যে চেষ্টা হয়ে আছে। মাঠ পর্যায়ের ভয়াবহ জালিয়াতি দেখে জামুকা নতুন আর কোনো বীরাঙ্গনা তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে যারা ভুয়া সার্টিফিকেট নিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন এই কর্মকর্তা। যারা সার্টিফিকেট দিয়ে আমাদের অফিসকে সাথে লিয়াজো করে, মন্ত্রণালয়ের সাথে লিয়াজো করে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলো বানিয়েছে। দ্যাট মিনস এটার সাথে কিন্তু শুধু অফিস জড়িত না, এটার সাথে সারা দেশের একটা নেটওয়ার্ক আছে, যারা দুর্নীতিপরায়ণ, যারা মানে অনৈতিকতার সাথে জড়িত। সুতরাং আপনি এই রূপটাকে মানে উগড়ে ফেলা বা উপরে ফেলতে গেলে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। আর এখন আমরা কাজ করতেছিলাম বীরাঙ্গনা নিয়ে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সভায় এসে আমরা কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছি যে স্বাধীনতার এত বছর পর এসে আমরা বীরাঙ্গনা নিয়ে আর কাজ করব। এত বছর পরে ওইটা প্রমাণ করা যে হ্যাঁ সে মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, এটা প্রমাণ করা এটাও কঠিন। মুক্তিযুদ্ধ নিয়ে এসব কল্পকাহিনীর কারণেই মুক্তিযুদ্ধ জাদুঘরের নামে শেখ মুজিবের ফটো গ্যালারি বানিয়ে রাখা হয়েছিল। অথচ কথিত মুক্তিযুদ্ধ জাদুঘরে নেই যুদ্ধে মোট কত নিহত কিংবা মুক্তিযোদ্ধার সংখ্যা। প্রথম কথা হলো যে আমাদের কাছে মুক্তিযুদ্ধের কোনো তালিকা, এটার জন্য আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, ওখানে আমরা গেছি, জামুকাতে গেছি, জামুকা, এছাড়া তো আমাদের কাছে তালিকা। আপনাদের কাজগুলো কি সময় আমাদের কাজ হচ্ছে মুক্তিযোদ্ধাদের অথেন্টিক আমরা যে ডকুমেন্টেশন পাবো সেটা প্রদর্শন। এখন পর্যন্ত যতটুকু এডুকেশন শেষ করছি তার ভিতর থেকে যেটুকু জানতে পারছি, এর ভিতর থেকে সাধারণ কিছু ঘটনা জানা আছে, এর বাইরে তেমন কিছুই আর কি জানি না। এই বিষয়ে মানে এরকমভাবে আসলে জানি নাই যে ধর্ষিত হয়েছে বা শুনি নেই এরকমই আর কি আমাদের এলাকায়। অনুষ্ঠানের শুরুতে যে জটিল অঙ্ক দিয়ে শুরু করেছিলাম, এবার চলুন সে অঙ্কের ডান পক্ষ আর বাম পক্ষ মেলানো যাক। নিষিদ্ধ পল্লীতে পুরুষের সাথে নিজের শরীর বিক্রি করার বিনিময়ে টাকা নেয়াকে যদি পতিতাবৃত্তি বলা হয়, তাহলে ধর্ষিতা না হয়েও নিজেকে ধর্ষণের শিকার দাবি করে দেশের মানুষের কষ্টে অর্জিত ট্যাক্সের টাকা হাতিয়ে নেয়ার নাম আরও জঘন্য পতিতাবৃত্তি। আর এসব পতিতাদের পেছনে প্রতি মাসে রাষ্ট্রের খরচ কয়েক হাজার কোটি টাকা। আমাদের পকেটের টাকায় আমাদের এই জাতির মগজে ঢোকানো হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত এক ইতিহাস। আমরা চাই এই জাতি সঠিক ইতিহাস জানুক। এবার যাবার পালা, দেখা হবে আবার। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন। বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার। আমাদেরকে জানান, আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে। আল্লাহ হাফেজ।